কিঙ্কর এবং আর্যর হাত থেকে বাঁচাতে চলে এলো সেই ভিলেন অচেনা মহিলা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য অপর্ণাকে সেই মন্দিরে নিয়ে এসেছে। অপু আর্যকে বলছে, দেখুন চেনা চেনা লাগছে, এটাই সেই মন্দির যেখানে আপনাকে খুঁজে পেয়েছি। দেখুন না চিনতে পারছেন কিনা, চেনা চেনা লাগছে, একটু চেনা চেনা লাগছে, একটু চেষ্টা করুন না স্যার। কিন্তু আর্য একদম অচেনা দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছুই মনে পড়ছে না। তখন অপর্ণা বলছে, কিছুতেই কিছু হচ্ছে না, কি করবো এখন, আমি তো হেরে যাচ্ছি, আমার পক্ষে তো আর সম্ভব হচ্ছে না। এই বলে অপর্ণা অস্থির হয়ে পড়ে। তখন আর্য বলে, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? তখন অপর্ণা বলে, এখানে আমরা মন্দির ঠাকুরের কাছে চলে এসেছি। তখন এখানে পুরোহিত মশাই চলে আসে, বলছে, মা তুমি এখানে, তুমি কেমন আছো? আর তখন তোমার বরকে নিয়ে এসেছো ঠাকুরের কাছে, তোমাদের মঙ্গল হোক। তখন অপর্ণা প্রণাম করতে থাকে, বলছে, এই মঙ্গল কামনাই তো এখন আমাদের কাছে অনেক কিছু ঠাকুর, আমি প্রার্থনা করি। তখন পুরোহিত মশাই বলে, আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে তোমরা দীর্ঘায়ু হও, তোমাদের বন্ধন যেন অটুট থাকে, জন্ম জন্মান্তর তোমরা যেন একসঙ্গে থাকতে পারো, ঠাকুর নিশ্চয়ই তোমাদের মন ইচ্ছা পূরণ করবেন। এই বললেই পুরোহিত মশাই চলে যায়। আর অপর্ণা মনে মনে খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, অনেক অনেক বাধা পেরিয়ে যখন আমরা এক হলাম, সবকিছু ঠিক হয়ে গিয়েছে, ঠিক তখন এরকম হলো, কিসের পরীক্ষা নিচ্ছ ঠাকুর? এটা বলে খুব কষ্ট পেতে থাকে। এরকম সমস্যা হতেই চলবে, কিন্তু মন শক্ত করতে হবে, ভেঙে পড়লে চলবে না। তখন অপর্ণা আর্যকে বলে, ওই যে দেখুন সুতো বেঁধে যা চাওয়া হয় ঠাকুর কিন্তু সেই চাই পূরণ করে, আপনিও চাইতে পারেন, আপনার যা ইচ্ছা হয়। এদিকে কিঙ্কর মীরাকে বলছে, আমি জানি একমাত্র অপর্ণাই পারবে আর্যকে সুস্থ করে তুলতে, তবে অনেকগুলো কাজ রয়েছে জানো তো, এখন না আমার অনেক কাজ রয়েছে। এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে বা যে আছে আর্যর অবস্থার জন্য দায়ী, তাদের সবার খবর না আমার কাছে আসবে। যা শুনে মীরা তো অবাক হয়ে যায়। আর তখন জানো তাদের প্রত্যেককে খুঁজে বের করে একদম নিজের হাতে গলা টিপে মারবো। যা শুনে তো অপর্ণা অবাক হয়ে যায়। তখন তো মীরা অনেক ঘামতে থাকে, বলছে, কিঙ্কর তুমি তো অনেক ঘেমে যাচ্ছ, ভয় পাচ্ছ নাকি? তখন মীরা বলে, আশ্চর্য, আমি ভয় কেন পেতে যাব? তখন কিঙ্কর বলে, আচ্ছা মীরা, তুমি কি সত্যি জানো? তাহলে আমাকে বলো। তখন মীরা বলে, আমি কি জানবো কিঙ্কর? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি আর্যর ক্ষতি করব, এটা তোমার বিশ্বাস হয়? তখন কিঙ্কর বলে, শোনো, ভালোবাসা না খুব খারাপ একটা জিনিস, যেমন বাঁচতে শিখায় তেমন কিন্তু ভালোবাসাকে আবার মেরে ফেলতেও শিখায়। তখন মীরা বলে, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। শোনো, তোমার না মাথা ঠিক নেই, তুমি আগে মাথা ঠিক করো। তখন কিঙ্কর বলে, আমার মাথা ঠিক নেই মানছি, কিন্তু তোমার মাথা ঠিক আছে? তখন মীরা বলে, কিঙ্কর আসলে তুমি কি বোঝাতে চাচ্ছ, আমি সেটাই বুঝতে পারছি না। তখন কিঙ্কর বলে, শোনো, ভালোই ভালো যদি জানো কিছু বলো, তারপর যদি কেঁচো করতে গিয়ে কিছু বের হয়ে আসে না, তখন কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝতে পারছো? আর আমি যদি ভাবতে শুরু করি না, তাহলে দেখবে সব গন্ডগোল হয়ে গিয়েছে। তখন মীরা বলে, প্লিজ স্টপ। এটা বলে রাগান্বিত হয়ে মীরা ওইখান থেকে চলে যায়। আর কিঙ্করও পিছু পিছু দৌড়াতে থাকে। অন্যদিকে আর্য এবং অপর্ণা ঠাকুরের কাছে প্রার্থনা করছে। অপর্ণা বলছে, প্রার্থনা করুন স্যার, আপনি মন থেকে যা চাইবেন তাই ঠাকুর মনসা পূরণ করবে। এদিকে অপর্ণা ঠাকুরের কাছে প্রার্থনা করছে, বলছে, ঠাকুর এখন আমার কাছে একটাই চাওয়া, তুমি স্যারকে ভালো করে দাও, আগের মতো করে দাও। তো এটা বলে তারা মন্দির থেকে যেতে থাকে। তো এটা বলে তারা প্রার্থনা করছে। অন্যদিকে মীরার পিছু নিয়েছে কিঙ্কর, কিছুতেই মীরার পিছু ছাড়ছে না। বলছে, মীরা দাঁড়াও, 1 মিনিট, তুমি যাবে না, তোমার সঙ্গে আমার কথা আছে। তখন মীরা বলে, তুমি যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। তখন কিঙ্কর বলে, শোনো, আমি কিন্তু কম কথার মানুষ, ফালতু কথা বলি না, আমার কিছু উত্তর চাই, আমাকে উত্তর দাও। তখন মীরা বলে, আমার কাছে কোনো উত্তর নেই। এটা বলে দুজনে তর্ক করতে থাকে। তো তর্ক করতে করতে একসময় মীরা মেঘরাজের গাড়ির সামনে পড়ে যায়। মেঘরাজ মীরাকে একটা ধাক্কা মেরে ওইখান থেকে চলে যায়। তখন কিঙ্কর দৌড়তে থাকে। এদিকে জনগণও জড়ো হয়ে গিয়েছে। আর তখন কিঙ্কর এসে বলে, মীরা তুমি ঠিক আছো? তখন বলে, ঠিক আছি, কিন্তু মীরা একটু চোট পেয়েছে পায়ের মধ্যে। তখন ধরাধরি করে মেডিকেলে নিয়ে যায়। এদিকে ভয়ে মীরা অজ্ঞান হয়ে পড়ে আর তখন মেডিকেলে নিয়ে যায়। এদিকে পুজো শেষ, অপর্ণা এবং আর্য মন্দির ছেড়ে চলে যাচ্ছে সেই অটো বেবিওয়ালার সঙ্গে। তো অপর্ণা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে আর্যকে তার স্মৃতি ফেরানোর জন্য। বলছে, এবার কিন্তু আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গাতে না আপনি আগেও গিয়েছেন, আপনার খুব পছন্দের একটা জায়গা। অটোলা দাদা, তুমি না ওই হোটেলটার সামনে দাঁড় করাও। তখন বলে, ঠিক আছে। এটা হচ্ছে আর্য এবং অপর্ণা সেই ঝাল ঝাল খাবারের জায়গাটা। তো এখানে নামিয়ে দেয়। ঠিক অপর্ণার মা বাবা চলে এসেছে রাজলক্ষ্মী বাড়িতে।
বলছে অপর্ণা এবং আর্য স্যারের বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু চিন্তা হচ্ছে এই অবস্থায় আমরা কিভাবে বিয়ে দিব। আপনাদের তো ছেলে আপনাদের মতো ভাবছেন, কিন্তু আমার তো মেয়ে, আমি কি করব বলুন। তখন অপর্ণার বাবা অপর্ণার মাকে বলে, আচ্ছা কি বলছো একটু বুঝে শুনে বলো। তখন অপর্ণার মা বলে, আমার মনে যেটা আসছে আমি সেটাই বলছি। উনিও তো মা, উনি নিশ্চয়ই বুঝবেন। ম্যাডাম আজকে আমাদের ম্যাডাম আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি। তখন অপর্ণার মা বলে, আমি সব বুঝতে পেরেছি। সতীনাথ বাবু নিন তো এটা নিন, ঠিক আছে কিনা। তখন বলে, কি ম্যাডাম। বলছে, পড়ুন না, এটা হচ্ছে অপর্ণা এবং আর্যর বিয়ের কার্ডের বয়ান, বুঝতে পেরেছেন। তা শুনে দুজনেই তো পুরো চমকে যায়। বলছে, ম্যাডাম আপনি এখনো বিয়ের কথা ভাবছেন। তখন বলে, হ্যাঁ আপনারা তো ভাবছেন তাই না, এই তো বললেন আত্মীয়স্বজন জেনে গিয়েছে, হলে আজকে এগুলো পাঠাতে হবে, তাই ভালো করে পড়ে নিন। এখন অপর্ণার মা বলে, ম্যাডাম আপনি কি করে এই পরিস্থিতিতে সব ভাবছেন, বিয়ে দেওয়ার কথা ভাবছেন। তখন রাজলক্ষ্মী বলে, আমার মনে না বিয়ে নিয়ে কোনো দুটানা নেই, আমি চাই ওদের বিয়েটা যেভাবে ভাবা হয়েছে সেভাবেই হোক। তখন অপর্ণার মা বলে, আমার তো মন সায় দিচ্ছে না ম্যাডাম। তখন রাজলক্ষ্মী বলে, অপর্ণার মন তো দিচ্ছে। অপর্ণার বাবা বলে, দেখবেন আমার কথাই ঠিক হবে। অপর্ণাকে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, আর আমি ওকে না চোখ বন্ধ করে ভরসা করতে পারি, তাই আমি বিয়ে থেকে আর পিছিয়ে আসতে চাই না। আর আমার মন বলছে সতীনাথ বাবু, কেউ যদি পারে তাহলে সেটা অপর্ণাই পারবে আর্যকে ভালো করে তুলতে। তখন সতীনাথ বাবু বলে, যদি না পারে। তখন অপর্ণার মা বলে, তাহলে সবকিছু নতুন করে শুরু হবে, কিন্তু বিয়েটা আমি কিছুতেই বন্ধ হতে দিব না। যার শুনে অপর্ণার মা বাবা তো অবাক হয়ে যায়। এদিকে মীরাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তার জ্ঞান ফিরছে না, ডাক্তার তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। কিঙ্কর বলে, আমি ছাড়া অন্য কাউকে হসপিটালে ঢুকতে দিবেন না, বুঝতে পেরেছেন সমস্যা রয়েছে। তো ডাক্তারকে সব বুঝিয়ে দেয়। এটা বলে কিঙ্কর ওইখান থেকে চলে যায়। আর অন্যদিকে অপর্ণা সে হোটেলে চলে এসেছে। তো সেই হোটেলের দাদাকে বলছে ঝাল ঝাল আচার আর পরোটা দিতে। তো দুজনে খেতে থাকে। অপর্ণা অভিনয় করতে থাকে, বলছে, স্যার আপনি খান, আমি তো খাচ্ছি। ও কি ঝাল 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 করতে থাকে, স্যার আমাকে একটু পানি দিবেন। কিন্তু আজও কিছুতেই পানি দেয় না, শুধু ধ্যান হয়ে বসে থাকে। তখন বলে, এত চেষ্টা করছি স্যারের কিছুই মনে পড়ছে না। ঠিক আছে স্যার, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। তখন অপর্ণা আর্যকে খাইয়ে দেয়। এদিকে দুজনের কথা বলতে বলতে হঠাৎ করে আর্যর চোখ পড়ে মেঘরাজের দিকে। মাথা ঘুমটা দিয়ে বসে আছে মেঘরাজ। এদিকে অপর্ণা কথা বলে যাচ্ছে, কিন্তু দেখছে আর্য কোন দিকে তাকিয়ে আছে। সেদিকে অপর্ণা তাকিয়ে আছে। সে দেখতে পায় মেঘরাজ। বলছে, মেঘরাজ বলে চিৎকার করতে থাকে। আর তখন মেঘরাজ ওদিক থেকে পালিয়ে যায়। বলছে, স্যার আপনি এখানে বসুন, একদম নড়বেন না, ঠিক আছে আমি আসছি। এটা বলে অপর্ণা মেঘরাজের দিকে ছুটতে থাকে, কিন্তু মেঘরাজকে আর খুঁজে পায় না। তখন খাবার টেবিলে এসে দেখে আর্যও নেই। তখন বলে, দাদা এখানে যে খাচ্ছিল সে কোথায়। বলছে, ম্যাডাম আমরা তো দেখিনি। তখন অপর্ণা চিৎকার করে বলে থাকে, স্যার আপনি কোথায়, তাহলে কি মেঘরাজ কোনো ক্ষতি করে দিল? আমি জানি আপনার এই অবস্থার পিছনে মেঘরাজ তো অনেকাংশে দায়ী আছে। এই বলে আর্যকে আবারও খুঁজতে থাকে অপর্ণা। অন্যদিকে অপর্ণার মা বাবার মন কিছুতেই সায় দিচ্ছে না, কিন্তু রাজলক্ষ্মী বলছে, দেখুন আপনারা থেমে থাকবেন না, আপনারা যান বিয়ের সবকিছু রেডি করেন, আবার কিন্তু পরে বলতে পারবেন না যে সামলাতে পারবো না, যান ঠিক করুন সবকিছু। তখন ওইখানে মানছি চলে আসে। মানছি বলে, মাদার ইন ল ওনারা তো ঠিকই বলেছে। তখন রাজলক্ষ্মী বলে, মানছি আবার কেন তুমি কথার মাঝে কথা বলছো, তুমি জানো আমরা কিনে কথা বলছি? তখন বলে, হ্যাঁ মাদার ইন ল, আমি শুনেছি বলেই এখানে আসতে বাধ্য হয়েছি। আচ্ছা আর্যদার বিয়ে তো তাড়াতাড়ি কেন দিচ্ছেন সেটাই তো বুঝতে পারছি না, আপনার কিসের এত তাড়া? তখন বলে মানছি, আমার তাড়া আছে, বুঝতে পেরেছ? তখন মানছি বলে, আপনার কিসের তাড়া সেটাই তো বুঝতে পারছি না, দুদিন বিয়েটা পেছালে কি এমন ক্ষতি হয়ে যাবে? তখন রাজলক্ষ্মী বলে, প্রচুর প্রশ্ন উঠবে, বুঝতে পেরেছ? কে উত্তর দেবে তার? সত্যিটা বাইরে জানাজানি হলে সেটা কি খুব ভালো হবে? তখন মানছি বলে, অপর্ণার জন্য তো ব্যাপারটা ভালো হবে কিনা এটাই দেখার বিষয়, আশা করছি সতীনাথ বাবু এটাই ভাবছেন। তখন রাজলক্ষ্মী বলে, মানছি আমার যা বলার তা ওনাদেরকে আমি ভালো মতো বুঝিয়ে দিয়েছি, আর 2-1 দিনের মধ্যেই আমি সবকিছু পাকাপাকি করে ফেলবো, বুঝতে পেরেছ? আর সেটা আমি করবই। যেটা শুনে অপর্ণার মা বাবা মানছি তো অবাক হয়ে যায়। এদিকে অপর্ণা আজকে খুঁজতে খুঁজতে দেখতে পায় অনেক লোকের ভিড় হয়ে গিয়েছে। তখন সেখানে যায়, লোকজন ছাড়িয়ে সামনের দিকে যেতে থাকে। তখন দেখে তার আর্য স্যার কাউকে তখন সামনে গিয়ে দেখে মেঘরাজ। বলছে, তো মেঘরাজ স্যার মেঘরাজকে কেন মারছে? তাহলে কি তার কিছু মনে পড়েছে? কিন্তু স্যার ভাব দেখে তো মনে হচ্ছে না সব কিছু মনে পড়েছে, তবে কিছু তো একটা মনে পড়েছে বলে মনে হয়। তখন বলে, স্যার ওকে ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন, এরকম করবেন না। তখন আশেপাশের লোকজন বলছে, ম্যাডাম ওনাকে কন্ট্রোল করুন, লোকটাকে তো মেরেই ফেলবে। কিন্তু আর্য
কোনো কথাই শুনছে না, মেঘরাজকে একদম মেরে ফেলার মতো অবস্থা করে তুলছে। অপর্ণার কোনো কথাই শুনছে না। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, তাহলে কি আর্যর মেঘরাজকে মারতে মারতে এবার জ্ঞান ফিরে আসবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।